আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আদিত্য নন্দিনীর বিছানায় বসল না। মাঝরাতে একাকী একটা মেয়ের বেডরুমে ঢুকে মেয়েটির উপর কৃতিত্ব ফলে অনধিকার চর্চা করে তার বেডে বসাটা শোভাজনক নয়। শুধু তাই নয়, আদিত্য মনে করে একজন নারীর পার্সোনাল বেডে কোনো পুরুষ কিংবা বেকোনা পুরুষকে শুতে অথবা বসতে দেওয়াটা ঠিক নয়, এবং কি একজন নারীর বেডে তার স্বামীর বন্ধুরাও বসাটা কটু দৃষ্টি। কেননা এতে করে সে নারী কিংবা স্ত্রীকে নিয়ে বিভিন্ন দুশ্চিন্তা, ভাবনা, কল্পনা এবং অন্তরে চলে আসে একজন পুরুষের মধ্যে। তাই আর একজন মেয়ের অবশ্যই কোনো পুরুষকে তার বেডে বসার প্রশ্রয় দেওয়াটা একদম উচিত নয়। একজন নারীর বিছানা শুধুমাত্র একান্তই একজন নারীর। আর যাই হোক, আদিত্য বেডের পাশে থাকা একটি চেয়ার টেনে দূরত্ব বজায় রেখে বসলো। নন্দিনীকে বলল, এদিকে আসুন বলে আদিত্য নন্দিনীকে খানিকটা তার কাছে এনে বসালো। নন্দিনী আদিত্যকে দেখে কেমন যেন লজ্জায় আড়ষ্ট হচ্ছে। তার সামনে বসে থাকা পুরুষটির শরীর থেকে আসা সুগন্ধি তার মস্তিষ্কের নিউরনগুলো মরতে সজাগ করে দিল। ঠিক প্রথম দিনের মতো মনের মধ্যে কম্পন তৈরি করে। আদিত্য অবশ্য বুঝল, তবে আদিত্যের কাছে নন্দিনীর অঙ্গভঙ্গিকে নেশালো দ্রব্যের মতো মনে হলো। ঠিক তখনই নন্দিনী আদিত্যের দিকে তাকালো। আদিত্য পূর্ব থেকেই তার দিকে তাকিয়েছিল। নন্দিনী হকচকালো। ঠিক তখনই বাইরে থেকে ঠিকরে আসা চন্দ্রকিরণ আদিত্যের চশমার গ্লাসে সোজাসুজি এসে পড়তে আদিত্যের ব্লাতি চোখজোড়া সহ কাজ দুটো জলজল করে উঠল হীরকের মতো। যতবারই আলো পড়ছে ততবারই চশমার কাজ সহ চোখ দুটো জলজল করছে হীরক চূর্ণ পাথরের মতো। নন্দিনী আরও একবার মুগ্ধ হলো আদিত্যের চোখের উপর। আদিত্য ঘড়িতে সময় দেখে নিয়ে বিলম্ব না করে প্রথমে হ্যান্ড গ্লাভস পরে নিল। তারপর নন্দিনীর মাথার ব্যান্ডেজটা আস্তে করে খুলতে নিতেই নন্দিনী মৃদু চিৎকার করে উঠল, কি অবস্থা করেছেন নিজের? আপনি এমন কেন? নিজের প্রতি নিজে এত কেয়ারলেস কেন? আর দু একদিন এমন থাকলে ইনফেকশন হয়ে যেত। একটাবার ভাবুন, ব্যান্ডেজ চেঞ্জ না করার কারণে এবং পুনরায় ড্রেসিং করে অয়েন্টমেন্ট না লাগানোর ফলে ক্ষতস্থান শুকাতে পারেনি, বরং পচন ধরেছে। বেবি, এই জন্যই আপনি ব্যথায় ঘুমাতে পারছেন না। নন্দিনী নির্লিপ্ত হয়ে রইল। সবই তো সত্য। আদিত্যের এবার নন্দিনীর উপর ভীষণ রাগ হলো। হসপিটালেও অ্যাডমিট হন নাই, ব্যান্ডেজও চেঞ্জ করেন নাই, সমস্যাটা কি আপনার? শুনলাম মেডিসিনও নিচ্ছেন না। অহেতুক জেদ কেন করছেন? অসুস্থতা নিয়ে কেসের জেদ? আদিত্যের একটা কথাও নন্দিনীর কানে পৌঁছাচ্ছে না, বরং তার কাছে কেমন যেন সব স্বপ্ন স্বপ্ন বলে মনে হচ্ছে। আদিত্যের হঠাৎ মাঝরাত্রিতে তার বাসায় আসা, সময়টাকে স্পেশাল করার জন্য সুগন্ধি দামি ক্যান্ডেল জ্বালানো, অধিকারবোধ দেখিয়ে শাসানো, ধমকানো, রাগ করাটা এবং সর্বশেষে কেয়ার করাটা সবই কেমন যেন স্বপ্নের মতো এবং অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। তার কেন যেন বিশ্বাসী হতে মন চাইছে না। তবে আদিত্যকে দেখার পর নন্দিনীর মনে হচ্ছে আজ তার কোনো ব্যথাই লাগছে না। তার মনটা নিমিষেই প্রফুল্লতায় ছেয়ে গেল। ততক্ষণে আদিত্য খুব যত্নের সহিত কপালের ক্ষতস্থানে ড্রেসিং করে অয়েলমেন্ট লাগিয়ে নতুন ব্যান্ডেজ করে দিল। নন্দিনী এতক্ষণ ঘুরেছিল। হঠাৎ স্বয়ংবি ফিরতেই বলল, বাসার বাড়ি তো সিকিউরিটি গার্ড দিয়ে ভরা, আপনি এত রিস্ক নিয়ে কি করে এলেন আদিত্য? এসেছি টেকনিক করে। আদিত্যের শক্ত কণ্ঠস্বর। এমন দুঃসাহস আর কখনো করবে না প্লিজ আদিত্য। করলে আপনার ক্ষতি হতে পারে। সবচেয়ে বড় কথা, আমার আম্মু দেখলে অনেক ঝামেলা পোহাতে হবে। তাতে কি? আপনি কেন বুঝতে পারছেন না আদিত্য? আপনার জন্য না হয় একটু আধটু রিস্ক নিলাম। কেন? জানা নেই। মৌন রইল নন্দিনী। সূর্যমুখী ঠিক সূর্যের মতোই, এর সৌন্দর্যও মানুষকে আলোকিত করে। তাই কপালে ব্যান্ডেজ করা শেষে হাঁটুগুলো ব্যান্ডেজ করার জন্য নন্দিনীকে বলল, ক্ষতস্থানটুকু বাদে আর বাকি অংশটুকু ঢেকে বসুন। নন্দিনীর লজ্জা লাগলো, কেন যেন নিষেধ করতে পারল না। আদিত্য মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরল। ততক্ষণে নন্দিনী আদিত্যের কথা অনুযায়ী সেভাবেই হাঁটুর বাড়তি অংশটুকু ঢেকে বসল। আদিত্য শব্দপণে হাঁটুর ব্যান্ডেজগুলো যত্নের সহিত খুলে পূর্বে ন্যায় ড্রেসিং করে অয়েলমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করে দিল।
কনুইগুলো ছিল যা তা অবস্থা। আদিত্য কনুইতে ড্রেসিং করে অয়েলমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করতে নিতেই দেখল নন্দিনীর বাঁ হাতের অনিমিকায় একটি ডায়মন্ডের মধ্যে হালকা গোল্ড শেডের হোয়াইট স্টোন এর একটি আংটি চকচক করছে মোমবাতির কমলাভ ক্ষীণ দীপ্তিতে। অদ্ভুত এক সুন্দর রিংটি নন্দিনীর ফর্সা লতানো হাতের আঙ্গুলে ফুটে রয়েছে। আদিত্য এক পলক তাকিয়ে বিলাতি নজরজোড়া সরিয়ে নিল। তা দেখে নন্দিনী আনমনেই বলল, সেদিন আপনার এঙ্গেজমেন্ট হয়েছিল আদিত্য? সবকিছু হয়েছে। কথাটা শুনতেই নন্দিনীর মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগলো। বুকে চিনচিন করে ব্যথা শুরু হলো। নন্দিনী কম্পিত গলায় বলল, এত রাতে আমার বাসায় এসেছেন, আপনার ওয়াইফ জানতে পারলে রাগ করবে না? আমার ওয়াইফ আপনার মতো এত কিছু ভাবার সময় পায় না। শি ইজ স্মার্ট, আপডেটেড, কোয়ালিফাইড অ্যান্ড ভেরি বিউটিফুল লেডি। আই লাইক হার। মুহূর্তেই নন্দিনীর সমস্ত শরীর কেমন যেন অসাড় হয়ে এলো। চিকচিক করে উঠল মায়াভরা চোখ দুটো। আদিত্যের নজর এড়েনি তা। ততক্ষণে আদিত্য নন্দিনীর ঠোঁটের দিকে তাকালো। ঠোঁটের এক পাশটাই এখনো আংশিক ফোলা, চিকন পাতলা ঠোঁট দুটো কাঁপছে। আদিত্য সংকোচ বোধ করল না। একজন ডক্টর হয়ে সংকোচ করলে পেশেন্টের ট্রিটমেন্ট করা কখনো সম্ভব নয়। তাছাড়া পেশেন্টের ট্রিটমেন্ট করতে হলে মন এবং বুকে অদম্য সাহস সঞ্চয় করে রাখতে হয় সর্বক্ষেত্রে। শুধু তাই নয়, সংকোচহীন হতে হয়। তবে তো একজন পেশেন্টকে ট্রিটমেন্ট করা পসিবল একজন ডক্টরের পক্ষে। আদিত্য এক এক করে সবগুলো ক্ষত স্থানে মেডিসিন লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ করে দিয়ে বলল, রেগুলার মেডিসিন না নাই কেন? নন্দিনী পূর্বে নাই বিবশ হয়ে রইল। আদিত্য ফের ধমকের স্বরে বলল, কেন নেন না? আজব মেয়ে তো আপনি। কি করেছেন নিজেকে দেখতে পাচ্ছেন না? ধমক খেয়ে নন্দিনী আটকে উঠল। আদিত্য বেশ কিছু মেডিসিন বের করে গ্লাসে পানি ঢেলে নন্দিনীকে মেডিসিনগুলো খাইয়ে দিল। নন্দিনী আদিত্যের ধমক খেয়ে বাধ্য মেয়ের মতো সব করল। আদিত্য হঠাৎ রেগে উঠে গম্ভীর স্বরে বলল, আপনার জন্যই এত রাতের রিস্ক নিয়ে আসা। আপনার মায়ের সিকিউরিটি গার্ডগুলোর চোখ ফাঁকি দেওয়া মোটেও সম্ভব ছিল না। তবে ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় সম্ভব হয়েছিল। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই নন্দিনী ফুল। আপনি আমায় খারাপ ভাববেন না। তবে আমি এটাও জানি এত রাতে কোনো মেয়ের বেডরুমে প্রবেশ করে তার উপর কর্তৃত্বফলী অনধিকার চর্চা করাটা খুবই বেমানান, জঘন্য বিষয় এবং দৃষ্টিকটু। সো এইটুকু বলবো, প্লিজ ফরগিভ মি। আমি কিছু মনে করিনি আদিত্য, তবে আপনি এমন দুঃসাহস আর কখনো করবেন না প্লিজ। সিকিউরিটি গার্ডরা দেখতে পেলে আপনাকে গুলি করতে বাধ্য, তখন তো আমার কিছুই করার থাকবে না। আপনি ঠিকমতো নিজের খেয়াল রাখলে আমার এমন দুঃসাহস করার কোনো প্রয়োজনই ছিল না নন্দিনী। বলে আদিত্য সব গুছিয়ে নিল। হঠাৎ একটা ব্যাগ থেকে এক বক্স চকলেট বের করে নন্দিনীর হাতে দিয়ে বলল, দিস আর ফর ইউ, টেক ইট। নন্দিনী অবাক হয়ে হাত বাড়িয়ে নিল। লাভ শেপ আকারের চকলেটের বক্সটি দেখতে ভীষণ দারুণ। আদিত্যের পছন্দ, ভীষণ সুন্দর বলা যায়। আদিত্য বলল, আমি ফিরছি, আপনি ঘুমিয়ে পড়ুন। আজ থেকে ঠিকঠাক মতো মেডিসিনগুলো নেবেন। ডক্টর আসলে রেগুলার ব্যান্ডেজ চেঞ্জ করে নেবেন। যদি তা না করছেন তাহলে আপনাকে জোর করে হসপিটাল অ্যাডমিট করায় ছাড়বো। তারপর ট্রিটমেন্ট হিসেবে আপনাকে রেগুলার ইনজেকশন পুশ করবো, আর সেটা পানিশমেন্ট স্বরূপ। ইনজেকশনের কথা শুনতে নন্দিনী ভয় পেল। অন্যদিকে কথাগুলো বলে আদিত্য চলে যেতে নিতেই আশঙ্কিক নন্দিনী আদিত্যের হাত ধরে ফেল। আদিত্য জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করতেই নন্দিনী আমতা আমতা করে বলল, খানিক পূর্বেই তো এলেন, এখনই চলে যাবেন? আদিত্য নন্দিনীর মনে কথা বুঝল। নন্দিনীর অসম্পূর্ণ কথাটি নিজে বলে ফেল। আর একটু থাকি, তাই তো? নন্দিনী মৃদু হেসে মাথা নেড়ে সায় দিল। আদিত্য ঘড়ির দিকে তাকিয়ে দেখে নিল সময়। ফের চেয়ারটিতে বসলো। আদিত্য হঠাৎ নন্দিনীর দিকে তাকিয়ে বলল, সে সামথিং। নন্দিনী মাথা নাড়ল, কিছু বলবে না। তাহলে? নন্দিনী নিরুত্তর, তবে আদিত্যের দিকে তাকিয়ে মৃদু হাসল। সে শুধু এটুকু চায়, আদিত্য আরেকটু থাকুক। আদিত্যের সঙ্গ, আদিত্যের অধিকার পথ দেখিয়ে ধমকানো কেয়ার সবই তার খুব ভালো লাগছে। নন্দিনী বলল, অন্যায় আবদার করে ফেললাম না তো আদিত্য? I didn't say that. বলে প্যান্টের পকেট হাতে একটি ডেয়ারি মিল্ক বের করে ছিঁড়ে নন্দিনীর হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা দিতে ভুলে গিয়েছিলাম, এটা খান, ভালো লাগবে, ফ্লেভারটা দারুণ। নন্দিনী মৃদু হেসে চকলেটে এক কামড় দিয়ে বলল, আচ্ছা, আপনি এত সুন্দর করে ট্রিটমেন্ট করেন কি করে?
আদিত্য রহস্যময় হাসল। নন্দিনী বলল, মানে ডক্টরদের মতোই স্টেপ বাই স্টেপ সবই পারেন? আপনি কি রায়হান ভাইয়ের মতো ডক্টর? হাউ ডু ইউ ফিল অ্যাবাউট মি? আমার তেমনই মনে হচ্ছে আদিত্য, মানে ডক্টর ডক্টর মনে হয় আপনাকে। তবে আপনার সম্পর্কে আমি না তেমন কিছুই জানি না, শুধু আপনার নামটুকু ছাড়া। আদিত্য হেসে উঠল। আসলেই তো, জানবে কিভাবে? সে তো প্রথম থেকেই টেকনিক্যালি নিজেকে রহস্যের মধ্যে রেখেছে। মেয়েটা তাকে একদমই চিনে না, অথচ আদিত্য তাকে প্রথম দেখা থেকেই চেনে এবং জানে। নন্দিনী আবারও বলল, আমার মাঝে মধ্যে আপনাকে কেমন যেন রহস্যময় বলে মনে হয় আদিত্য। কেমন? আমার ফ্রেন্ড অদিতির সাথে আপনার আত্মার কোনো যোগসূত্র রয়েছে? কেমন সেটা? মানে আপনার চেহারায় আমি অদিতির প্রতিচ্ছবি দেখতে পাই। আদিত্য কিছু বলল না, তবে একটু হাসল। নন্দিনী ফের বলল, আদিত্য নাচেনার ভান করে বলল, না তো। অদিতি আবার কে? এই নামে তো কাউকে চিনি না। নন্দিনী মন ভার করে বলল, ও, তবে আপনাকে আমার কেন যেন মনে হয় আপনি কিছু হাইড করতে চাচ্ছেন আমার কাছে। কেন মনে হলো এমনটা? জানি না, তবে হাইড করছেন এতটুকুই অনুধাবন করতে পারছি আমি। কি অনুধাবন করেন আপনি? আপনি কি সত্যি অদিতি ভাই ডক্টর আদিত্য চৌধুরী? কেন এমন মনে হলো? না মানে অদিতির ভাইয়ের নামও আদিত্য চৌধুরী। তাছাড়া আমি যতটুকু জানি তিনিও একজন ডক্টর। আপনাকে দেখে না আমার অদিতির ভাইয়ের কথাই মনে পড়ে। মানে মনে হয় আদিত্য, আপনি অদিতির ভাই আদিত্য। তাছাড়া গড়নে গাড়নের প্রতিচ্ছবি, আপনার করা ট্রিটমেন্টগুলো দেখলেই না মনে হয় আপনি ওনার মতো। তাছাড়া আপনাদের নামও এক। শুধু তাই নয়, অনেক কিছু সেম টু সেম মিলে যায় আপনার সাথে। এই যেমন যেদিন আপনার এঙ্গেজমেন্ট ছিল, সেদিন অদিতির ভাইয়ের জন্যও পাত্রী দেখতে গিয়েছিল তার পরিবার। আচ্ছা, আপনি কি সেই ডক্টর আদিত্য চৌধুরী? আপনারা দুজনে কি একই ব্যক্তি? নন্দিনীকে বোকা বানাতে পেরে আদিত্যের খুব মজা লাগলো। সেও উদ্বেগী হয়ে বলল, আপনি কি আপনার ফ্রেন্ডের ভাইকে কখনো দেখেননি নন্দিনী ফুল? না, অবশ্য দেখার সুযোগ হয়নি কখনো। তবে একদিন দেখেছিলাম। সেদিন তিনি মাথায় ক্যাপ আর মুখে মাস্ক ক্যারি করেছিলেন, তাই ওনাকে সম্পূর্ণ দেখার সৌভাগ্য হয়নি আমার। নেক্সট টাইম আপনার ফ্রেন্ড থেকে দেখে নেবেন, তাহলে সব কনফিউশন দূর হয়ে যাবে। এটা আমার জন্য অস্বস্তিকর বিষয় আদিত্য। হঠাৎ নন্দিনীর ফোন ভাইব্রেট হলো। আদিত্য সেদিকে তাকাতেই নন্দিনীর মুখ পাংশুটে বর্ণ ধারণ করেছে। নন্দিনী কেমন যেন অপ্রস্তুত বোধ করছে। তাছাড়া মোবাইলের স্ক্রিনের উপর জলজল করে ভাসছে একটি সুদর্শন যুবকের পিকচার আর একটি নাম, জান ওয়াসিফ শিকদার। রিং হয়ে কয়েকবার কেটে গেল। নন্দিনী ফোন রিসিভ করলো না। আদিত্য ভাবল, এত রাতে একটা পুরুষ নিশ্চয়ই এমনি এমনি ফোন করেনি, যদি না তার সাথে কোনো সম্পর্ক থেকে না থাকে। আদিত্য এও দেখল তার কভার পিকে দেওয়া সেই পিকচারটি নন্দিনীর ওয়ালপেপারে দেওয়া। আদিত্য বুঝতে পারল নন্দিনী কেন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, নিশ্চয়ই এই পিকটা সেভ করার জন্য। আদিত্যের কাছে আজ সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। ও আচ্ছা, এজন্যই তাহলে তাকে মেসেজে থ্যাঙ্কস জানিয়েছে। আর বোকা আদিত্য কিছুই বুঝতে পারল না। হঠাৎ নন্দিনীর ভর্ত মুখশ্রী দেখে আদিত্য বলল, সমস্যা নেই, কথা বলুন, আমি ফিরছি। আমার আর এখান থেকে কোনো কাজ নেই, অনেক রাত হয়ে গেছে। আসলেই? নো প্রবলেম, পিক আপ ইয়োর ফোন। পরে বলবো, এখন ইচ্ছে নেই। অন্যদিকে ওয়াসিফ বারবার কল দিতে লাগলো। আদিত্য সেদিকে তাকিয়ে বলল, মেবি আপনার বয়ফ্রেন্ড কল দিয়েছে, কল পিক আপ করুন। মানে? নন্দিনী ঘামতে লাগলো। আদিত্য শক্ত গলায় বলল, নো নিড টু এক্সপ্লেইন, আম ওকে। বাই দ্য ওয়ে, আজকালকার যুগে সবারই কম বেশ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো থাকতেই পারে। দিস ইজ ভেরি কমন, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আপনি কথা বলুন আপনার বয়ফ্রেন্ডের সাথে, আমি আসছি। নন্দিনী বুঝতে পারল আদিত্য তাকে ভুল বুঝেছে, কিন্তু আদিত্য যা ভাবছে তা সঠিক নয়। অসিত তার ফিয়ন্সে, এটা শতভাগ সঠিক, কিন্তু তার মন এবং ইচ্ছের বিরুদ্ধে তাদের এঙ্গেজমেন্ট হয়েছে। ব্যক্তিগতভাবে সে ওয়াসিফকে ভাই মনে করলেও পছন্দ করে না। সে ওয়াসিফকে অন্য কিছু ভাবতেই পারে না। আদিত্যের চোখ মুখ কেমন যেন দেখাচ্ছে, প্রচণ্ড বিরক্ত লাগছে তার। কিভাবে একটা মেয়ে এত নিখুঁত অভিনয় করতে পারে তা ভেবে। এই যে একটু আগে তার বিয়ের কথা শুনে মেয়েটার চোখ জোড়া ছলছল করছিল, অশ্রু জমে, সেটাও কি মিথ্যা ছিল? নিজের ওপর সীমাহীন রাগ হলো আদিত্যর।
কেন যে সে মহান সেজে আসতে গেল, আর কেনই বা সে তার এঙ্গেজমেন্টটাও ক্যান্সেল করে দিল। এখন বড্ড অনুশোচনা হচ্ছে। নন্দিনী হঠাৎ আদিত্যের হাত ধরতেই আদিত্য তপ্ত চোখে তাকাতেই বলল, আদিত্য শুনুন, আপনি যা ভাবছেন তা নয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনার। Shut up, be quiet. Aditya Chaudhary does not like to lie and I didn't mind. Take care of yourself. Bye. বলে আদিত্য আর দাঁড়ালো না। ঠিক যেভাবে রূপালী জ্যোৎস্না গায়ে মেখে মায়াবী আলোয় এসেছিল, ঠিক সেভাবেই জ্যোৎস্না গায়ে মেখে মায়াবী আলোয় অস্পষ্ট হয়ে ফিরে গেল। নন্দিনী হঠাৎ দিকদিশা ভুলে সজয় মোবাইলটি আছাড় মারল ফ্লোরে। মুহূর্তেই ফোনটি খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। সেই শব্দ নিচ অব্দি আদিত্যের কানও পৌঁছালো বোধহয়। তবে আদিত্যের কেন যেন এখনও রাগ কমছে না। নন্দিনী পরপর কাছের জগ, গ্লাস, টেবিল ল্যাম্প এবং বেশ কয়েকটি ফুলদানি সহ হাতের কাছে যা যা পেয়েছে সব ভেঙে ফেলেছে। ওয়াসিফকে এখনই কেন কল দিতে হবে? কেন কেন? সারাদিন কোথায় ছিল এত আদর, এত যত্ন, এত ভালোবাসা? নন্দিনী ভীষণ কান্না এলো। তার মা ইচ্ছে করে ওয়াসিফের সাথে তাকে বেঁধে দিয়েছে, যাকে সে সারা জীবন ভাই মনে করে এসেছে। তার ইচ্ছার কিংবা পছন্দ অপছন্দের গুরুত্ব কখনো দেয়নি। করবে না সে এই বিয়ে। হাতের কাছে থাকা আরেকটি ফুলদানি সজোরে ছুঁড়ে মারল ড্রেসিং টেবিলের দিকে। মুহূর্তেই তছনছ হয়ে গুড়িয়ে গেল সব। নিচ থেকে আদিত্য সবই শুনতে পেল, তবে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। কিছু কিছু ব্যথা শব্দহীনভাবে তার ভেতরটা তছনছ করে দিল। মুহূর্তেই বুকের ভেতর 140 আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আদিত্যের মনে হলো মেয়েটা খুব যত্ন করে তার হৃৎপিণ্ডটা থেতলে দিয়েছে বিষাক্ত সোনালি ছুরির ফলা দিয়ে। কিন্তু কেন কেন এত নাটক করলো মেয়েটা? কি যত্ন করে অভিনয় করে তাকে এতক্ষণ অনুভূতির সাগরে ভাসিয়েছিল, আর সেও বোকার মতো ভেসেছিল। বড্ড আফসোস হচ্ছে এখন তার। ভাববে না সে তার বহুরূপী মুখোশধারী মেয়েটাকে। কাল সকালে সে তার বাবা মাকে কাট কাট গলায় জানিয়ে দেবে সে এই বিয়েতে রাজি। আবেগে ভাসলে চলবে না, তার আবেগের বয়স পার হয়ে গেছে বহু আগেই। নন্দিনী তার জন্য মরীচিকা, শুধু মরীচিকা। আর নন্দিনী এখন আবেগে ভাসছে। বাবা মায়ের অত্যন্ত আদরি মেয়ে হয়, তাদের ছায়াতলে থাকা তরুণ মেয়েটার এখনো বাস্তবতা বোঝার মতো বয়স কিংবা দুনিয়াদারির বাস্তবতা সম্পর্কে বোঝার মতো জ্ঞান এখনো হয়নি। তার আর নন্দিনী বোঝার মতো ক্ষমতা এবং বয়সের ডিস্টেন্স অনেক। তবে আদিত্য এবং নন্দিনী দুজনে এতদিনে এটুকু বুঝতে পেরেছে, তাদের একে অপরের সঙ্গ খুব ভালো লাগে। ভালো লাগার পাশাপাশি কখন কিভাবে যেন অজান্তে তারা একে অপরকে ভালোবেসেও ফেলেছে। নন্দিনীর বাবা মা ঘুমিয়েছিলেন কিছুক্ষণ পূর্বে। হঠাৎ বাসে ভাঙচুরের শব্দ হতেই ওনারা ধরফড়িয়ে জেগে উঠলেন। বিকট শব্দের উৎস পেতেই ওনারা মেয়ের কক্ষে প্রবেশ করলেন ডুপ্লিকেট চাবি দিয়ে। মেয়ের কাছে এগিয়ে এসে নবাব সাহেব বলেন, মামুনি, কি হয়েছে তোমার? ভাঙচুর করছো কেন? প্লিজ কাম ডাউন। ওই ওয়াসিফ এত রাতে কেন আমায় কল দিল আব্বু? নাহিদা শিকদার রেগে উঠে বলেন। নবাব সাহেব স্টেট বলেন, না, দিতে পারবো না। সে ফিয়ন্সে, কিন্তু হাজবেন্ড নয়। তার কোনো রাইট নেই আমার মেয়েকে রাত বিরাতে যখন তখন কল দেওয়া। নিশ্চয়ই বারবার কল দিয়ে আমার অসুস্থ মেয়ের ঘুমে ডিস্টার্ব করছিলে। নাহিদা শিকদার আরো কিছু বলতে নেবেন, তার আগেই নবাব সাহেব চোখ পাকিয়ে বলেন, তোমার একটা কথাও শুনতে ইচ্ছুক নই। দ্রুত তুমি কক্ষে যাও নাহিদা, যাও বলছি। গেট আউট ফ্রম মাই ডটার্স রুম, গেট আউট। নাহিদা শিকদার আর কিছু বলতে পারল না। অপমানিত বোধ করে চলে গেলেন। নবাব সাহেব মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। নন্দিনী এখনো রাগে ফোঁস করছে, ফনা তোলা সাপের মতো। মেয়েকে পানি পান করিয়ে শান্ত করলেন নবাব সাহেব। বিছানায় বসে নিজের কোলে মেয়ের মাথা রেখে চুলের ভাঁজে হাত বুলাতে বুলাতে বললেন, আসিফ খারাপ কিছু বলেছে মামুনি? নন্দিনীর মাথা নাড়ল, কিছু বলেনি। নবাব সাহেব বলেন, আমি যতটুকু জানি ওয়াসিফ খুব ভালো এবং মার্জিত ছেলে। ওয়াসিফের সাথে তোমার বিয়ে হবে না এইটুকু অন্তত নিশ্চিন্ত থাকো মামুনি। তার কারণ এদের জাত বংশ সবাই রাজনীতি, যেটা আমার অপছন্দ। হ্যাঁ, যদিও ওয়াসিফ রাজনীতি করে না, তবে পূর্বপুরুষদের রাজনীতি রক্ষা করার জন্য হলেও একসময় হয়তো সব ছেড়ে ছুড়ে রাজনীতি ধরবে। তখন আমার একমাত্র আদরের মেয়ের কি হবে? তোমার মাও রাজনীতি করে একজন নারী হয়ে। ওয়াসিফও যে ভবিষ্যতে রাজনীতি করবে না তার কি গ্যারান্টি?
তাছাড়া তোমার মা রাজনীতি করার কারণে আমাদের বাবা মেয়ের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আর আমার মেয়েকে সেই রাজনীতিবিদের ঘরে পাঠালে জীবনটা আরো কত দুর্বিষহ হয়ে উঠবে তা আমি আন্দাজ করতে পারছি মামুনি। তবে ওয়াসিফ যথেষ্ট ভদ্র, শিক্ষিত এবং মার্জিত একটা ছেলে। ওর মতো ছেলে পাওয়া বড্ড দুষ্কর। তাছাড়া ওয়াসিফকে রিজেক্ট করার মতো কোনো খুঁতো নেই। এক বাবার এক সন্তান, সবকিছুতেই সে ভালো। তবু আমার মন সায় দেয় না ওর হাতে আমার মেয়েকে সারা জীবনের জন্য তুলে দিতে। কারণ রাজনীতিতে ঢুকলে একটা নেশা হয়ে যায়, এরপর শত্রু বেড়ে যায়। রাজপথে নামলে শত্রুদের দ্বারা কখন কোন সময় ওয়াসিফের কি হয়ে যায় তা স্বয়ং আল্লাহ পাক জানেন। আমি চাই না আমার মেয়ে ওয়াসিফের সাথে বাধা পড়ে অকালে ঝরে পড়ুক। আমি শুধু এইটুকুই চাই আমার মেয়ে খুব সাধারণ কাউকে বিয়ে করে স্বাধীন জীবনযাপন শুরু করুক, এবং যে আমার মেয়েকে অত্যন্ত ভালোবাসবে ঠিক আমার মতো। আমার মেয়েকে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস করবে, বিপদে আপদে ভরসা দিয়ে আগলে রেখে সারা জীবন পাশে থাকবে, ব্যাস এতটুকুই। এবার সে ছেলে গরিব হলেও আমার কোনো আপত্তি নেই। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন তা নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। আমার মেয়ে সারা জীবন বসে বসে খাওয়ার তৌফিক আল্লাহ আমায় বহু পূর্বেই দিয়েছেন। তাই আমি আমার মেয়ের জন্য টাকা পয়সা এবং ক্ষমতাধর পাত্র কখনোই চাই না। খুব সাধারণ, ভদ্র, মার্জিত এবং শিক্ষিত কাউকে চাই। কারণ টাকা পয়সা এবং ক্ষমতা মানুষকে কখনো সুখী করতে পারে না। তোমার মা আর আমি চাচাতো ভাই বোন, আমাদের লাভ ম্যারেজ, কিন্তু দেখো লাভ কি হলো। তোমার মা সারাদিন সংসার সকল দায় দায়িত্ব ফেলে দিয়ে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে। আমাকে সময় দিতে পারে না, আমার মেয়েকে সময় দিতে পারে না, আমার সাজানো গোছানো ছোট্ট সংসারটাকে সময় দিতে পারে না। কি লাভ তাহলে রাজনীতিবিদ বিয়ে করে? বলে একটা দীর্ঘশ্বাস ফেলেন, ফের বলেন, তুমি এসব নিয়ে টেনশন করো না মামুনি। আব্বু থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি পড়াশোনায় মনোযোগ দাও, বিয়ের চিন্তা একদম করবে না। তোমার আম্মু হয়তো রাগ করে বলেছে বিয়ের কথা, তুমি এইসব একদম মাথায় এনো না। আর শোনো, তোমার এমএসসি কমপ্লিট করা পর্যন্ত কোনো বিয়ে শাদী হবে না। এতটুকু নিশ্চিন্ত থেকে আব্বুর উপর ভরসা রাখতে পারো। বলে মেয়ের কপালে চুমু খেয়ে মাথায় হাত বোলাতে লাগলেন। এই একটা মেয়েই তো ওনার। কত কিছুর পরই এই মেয়ে আল্লাহ ওনাকে দিয়েছেন, তাই তো তিনি মেয়েকে আদর করতে কার্পণ্য করেন না। মেয়েটার কিছু হয়ে গেলে তিনি নিজেও বাঁচবেন না ভেবেই পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলেন। আদিত্য তখন পেন কিলার খাইয়ে দেওয়াতে এবং বাবার বর্ষামাখা হাতের আদর পেয়ে নন্দিনী হাত পা ছেড়ে দিয়ে কিছুক্ষণ পর গভীর ঘুমে তলিয়ে গেল। মেয়েকে ঠিক করে শুয়ে দিয়ে বেলকনির ডোর এবং জানালার গ্লাস লাগিয়ে দিয়ে কক্ষের পর্দাগুলো টেনে দিয়ে এসি ছেড়ে মাত্রা চেক করে চলে গেলেন নবাব সাহেব। নিজের কক্ষে প্রবেশ করতেই নাহিদা শিকদার বলেন, আড়াল থেকে সব শুনেছো তাহলে? নাহিদা শিকদার তপ্ত দৃষ্টি নিক্ষেপ করলেন। নবাব সাহেব বললেন, আবারও বলছি, তোমার সস্তা রাজনীতি বাইরে দেখাবে, ফার্দার এই শাহনেওয়াজ নবাব শিকদারকে শিখাবে না। আর যা শুনেছো ভালোই হয়েছে, আমাকে ফের রিপিট করতে হবে না তোমায়। আর যদি আমার মেয়ে নিয়ে বেশি বাড়াবাড়ি করো নাহিদা, তাহলে সত্যিই আমি আমার মেয়েকে নিয়ে শীঘ্রই দেশ ছাড়বো। তোমার কোনো ক্ষমতাই আমাকে আটকাতে পারবে না, জেনে রাখো তো। আর শোনো, আমার মেয়ে অ্যাডাল্ট, 18 বছর পূর্ণ হয়েছে সে কবেই। সে এখন যার কাছে থাকতে চাইবে, আইনও তার পক্ষে রায় দেবে। এবার তুমি কি করতে পারবে করো কি। নাহিদা শিকদার কিছু বলতে নিবেন, তার পূর্বেই নবাব সাহেব বললেন, ফার্দার একটা কথাও নয় নাহিদা, নট সিনক্রেট, শুয়ে পড়ো এখনই। নাহিদা শিকদার আর কিছু বললেন না। স্বামীকে অত্যন্ত মান্য করেন তিনি, তাই প্রত্যুত্তরে কিছু বললেন না। তবে তিনি রাগে গজগজ করে শুয়ে পড়লেন। নবাব সাহেব লাইট অফ করে ওনার পাশে শুয়ে পড়লেন। এরপরের দিন সকালে আদিত্য তার বাবা মাকে কাট গলায় জানিয়ে দিল সে এই সপ্তাহের মধ্যেই বিয়ে করতে চায়। তবে পূর্বের পাত্রীটি ক্যান্সেল। ছেলের কথা শুনে মহা চিন্তায় পড়ে গেল আদিত্যের বাবা মা। প্রচুর খুশি হলেন ছেলে ফের বিয়ের উদ্যোগ নেওয়ায়। অতঃপর চিরুনি অভিযান চালিয়ে ছেলের জন্য আবার পাত্রী খোঁজা শুরু করে দিলেন চৌধুরী পরিবার। এই সপ্তাহ পুরোটাই পার হয়ে গেল পাত্রী যাচাই বাছাইয়ের কাজে। যতগুলো পাত্রীর ছবি দেখিয়েছে, একটা পাত্রীকেও আদিত্যের পছন্দ হয়নি। সবগুলো পাত্রীর মধ্যে আদিত্য কেন জানি নন্দিনীর ছায়া আর একজোড়া মায়াবী চোখের সরল চাহনি খুঁজে বেড়ায়। তবে সেটা নন্দিনীর চাইতে দ্বিগুণ সুন্দরী পাত্রী হলো। আর তেমনটা না পেয়ে আদিত্য বারবার হতাশ হচ্ছিল। আহসান সাহেব ছেলের গা ছাড়া ভাব দেখে যার পরনাই বিরক্ত। এরপর তিনি ওনার এক বিজনেস পার্টনারের মেয়েকে ঠিক করলেন। সবকিছু পছন্দসই হয় এই পাত্রীটি আর হাতছাড়া করতে চাইলেন না ওনারা। আর তাই খুব দ্রুত আদিত্যের এঙ্গেজমেন্টের দিন ধার্য করে ফেলেন আহসান সাহেব। আদিত্য হতাশ হয়ে তার ভাগ্যকে মেনে নিল। ভাবল ভাগ্যে যা আছে তাই হবে। নন্দিনীর প্রতি অনুভূতিগুলো
প্রগাঢ় হয়ে পূর্বের অন্য কারোর সাথে শরীয়ত মোতাবেক আবদ্ধ হবে। সেদিন এঙ্গেজমেন্টটা কাকতালীয়ভাবে সম্পূর্ণ না হলেও এবারে এঙ্গেজমেন্টটা অসম্পূর্ণ হওয়ার কোনো চান্স নেই। সবই শতভাগ নিশ্চিত যে এবারের এঙ্গেজমেন্টটা হয়েই যাবে। আজ ইলেকশনের দিন। নাহিদা শিকদার ভীষণ ব্যস্ত, একবার এক দিকে ফোন করে খবরাখবর নিচ্ছেন। এবার ইলেকশন নির্বাচনের জন্য তিনি ভীষণ চিন্তিত। আজ নন্দিনীকে কঠোরভাবে বাইরে যেতে নিষেধ করেছেন তিনি, যেহেতু আজ দেশের অবস্থা অত্যন্ত সরগরম এবং রমরমা থাকবে। তাছাড়া জাতীয় নির্বাচন বলে কথা। এছাড়াও নির্বাচনের দিন ঢাকা সিটির মধ্যে বোমা হামলার মতো মারাত্মক দুর্ঘটনাও ঘটে। আর তাই নাহিদা শিকদার আজ স্বামী এবং একমাত্র মেয়েকে বাইরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছেন। মায়ের কথায় নন্দিনী মনে স্থির করেছে আছে বাইরে যাবে না। সারাদিন বাসায় বসে সে অলস সময় পার করেছে। শেষে মায়ের উপর অত্যন্ত বিরক্ত হয়ে কিছুক্ষণ ছাদে বসে বাবল উড়িয়েছে। নন্দিনীর আবার মন মেজাজ খারাপ থাকলে কিংবা কোনো কারণে বিরক্ত হলে সে ছাদে বসে অনেকক্ষণ যাবৎ বাবল ওড়ায়। তখন তাকে একদম কেউ বিরক্ত করতে পারে না। রাগ কমলে সে নিচ থেকেই নিচে নেমে আসে। তবে রাগের মাথায় সে এই মুহূর্তে তার পাশের কাউকে অ্যালাউ করে না, একমাত্র তার বাবা ছাড়া, বরং বিক্ষিপ্ত আচরণ করে। আর তাই সে যতক্ষণ ছাদে অবস্থান করে ততক্ষণ তাকে কড়া পাহারায় রাখা হয় মহিলা স্টাফ দ্বারা। তার কারণ আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা রাগের বশবর্তী হয়ে ডিপ্রেশনে পড়ে হুটহাট সুসাইডের মতো যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় অনায়াসেই। মূলত সেজন্যই কঠোরভাবে সিকিউরিটি দেওয়া হয় নন্দিনীকে। তাছাড়া নাহিদা শিকদার তো জানেনি ওনার মেয়ে রাগ আবার একটু বেশি। তখন প্রায় বিকাল 3টে বাজে ঘড়ির কাঁটায়। নন্দিনী খাওয়া দাওয়া শেষ করে সবে ল্যাপটপে একটা মুভি দেখতে নিল। হঠাৎ টাইটানিক মুভিটা দেখার ভীষণ ইচ্ছে হলো। মাঝে মধ্যে দেখি, তবুও কেন আজ জানি একটু দেখতে মন চাইলো। টাইটানিক যখন প্রায় ডুবে যাবে হঠাৎ নন্দিনীর নিউ ফোনে মেসেজ টোন বেজে উঠল। নন্দিনী উৎকণ্ঠা নিয়ে সাথে সাথেই সিন করতে দেখল অদিতি মেসেজ সেন্ড করেছে। মেসেজে ওকে একটি পার্কের লোকেশন দিয়েছে দ্রুত যাওয়ার জন্য। তার কারণ আজ নাকি ফাল্গুনির বার্থডে, তাই ফাল্গুনিকে সারপ্রাইজ দিবে রেস্টুরেন্টে নিয়ে। তাদের সাথে পরিচিত সেম ইয়ারের কয়েকটা বয়ফ্রেন্ডও থাকবে। অদিতির বার্থডের কথা মনে থাকলেও ফাল্গুনির বার্থডের ডেটটা নন্দিনী কিছুতেই মনে পড়ল না। তাই নন্দিনী কিছুটা কনফিউজড। অতঃপর বাকি মুভিটুকু না দেখে ল্যাপটপ অফ করে দ্রুত রেডি হয়ে সকলের অগোচরে বাসা থেকে বের হয়ে গেল। তার কারণ তার মা জানতে পারলে কিছুতেই যেতে দেবে না, তাহলে তো ফাল্গুনিকেও সারপ্রাইজ দেওয়া হবে না। পাত্রীর বাড়িতে পাত্রসহ চৌধুরী পরিবারের সকলেই উপস্থিত। আহসান সাহেব ছেলের মতিগতি অত বুঝতে পারে না, তাই তিনি ভাবলেন আজ এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ছেলেকে ধরে বেঁধে আকটটাও সেরে ফেলবেন বলে এমনটাই মনস্তাপ করলেন। নয়তো ছেলে আবার এঙ্গেজমেন্ট সেরে ভেঙে ফেলতে দুবারও ভাববে না, বলবে এটাও ক্যান্সেল। তখন পার্টনারশিপের সাথে বাকযুদ্ধ কিংবা মতানৈক্য হতে পারে। তাই তিনি রিস্ক নিতে আগ্রহী হলেন না, বরং আকট সেরে ফেলার জন্য অগ্রিম ব্যবস্থাও করে রেখেছেন সকলের অগোচরে। অতঃপর মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসতেই পাত্রের সামনে পাত্রীকে আনা হলো। আদিত্য নিশ্চুপ, একবারও পাত্রীকে অর্থাৎ রিয়ানার দিকে তাকালো না। এটা কম বেশ সকলেই লক্ষ্য করেছেন। মিসেস আফসানা চৌধুরী সকলের অগোচরে কয়েকবার ছেলেকে জিজ্ঞেস করেছেন সে নির্বিকার কেন, মেয়েকে পছন্দ হয়েছে কিনা কিংবা তার পছন্দের কেউ আছে কিনা ইত্যাদি। কিন্তু আদিত্য কিছুই বলল না, সবটা সময় নিরুত্তর রইল। নন্দিনীর ওপর অভিমানে জিদ করে বিয়ের মতো সিদ্ধান্ত নিয়ে নিল সে, তাই কাউকেই কিছু বলতে পারছে না। কিন্তু তার কেমন যেন অস্থির অস্থির লাগছে। ইচ্ছে করছে এখান থেকে বেরিয়ে নন্দিনীর মুখোমুখি হয়ে জিজ্ঞেস করতে, সত্যি কি তোমার বয়ফ্রেন্ড আছে? নন্দিনী ফুল না, কিছু করতে পারলো না। বুকের বাঁ পাশটা কেমন যেন ফাঁকা ফাঁকা আর শূন্য শূন্য লাগছে নন্দিনীর জন্য। আবার নন্দিনীর উপর প্রচণ্ড জিদও লাগছে, কেন মেয়েটার বয়ফ্রেন্ড থাকা লাগবে। নন্দিনী অদিতির দেওয়া লোকেশনে পৌঁছাতে দেখলো ওরা কেউ নেই। নন্দিনী চিন্তিত হলো, কেউ অদিতির অ্যাকাউন্ট থেকে মেসেজ দিয়ে ফোন করছে না তো। কথাটা আগে কেন ভাবেনি সে? তার আম্মু তো আজ তাকে কঠোরভাবে নিষেধ করেছে বাসার বাইরে এক পাও না ফেলতে।
এখন কি হবে? আশঙ্কিক কেউ একজন পেছন থেকে নন্দিনীর মুখে রুমাল চেপে ধরল। কয়েক সেকেন্ড পার হতেই নন্দিনী সেন্সলেস হয়ে গেল। দূর থেকে সেই দৃশ্য দেখতে পেল তাদের ভার্সিটির কিছু বয়ফ্রেন্ডরা। নন্দিনীকে এখানে আসতে দেখে ওরা এগিয়ে এসেছিল কথা বলার জন্য, কিন্তু তার আগেই কোথা থেকে কয়েকটা কালো পোশাকধারী, মাথায় ক্যাপ আর মাস্ক পরা লোক এসে নন্দিনীকে কিডন্যাপ করে নিয়ে গেল। অদিতির নাম্বার ওদের কাছে থাকায় ওরা সাথে সাথেই ফোন দিল অদিতিকে। আদিত্যের সামনে দুটো এঙ্গেজমেন্টের রিং রাখা হলো। আফসানা চৌধুরী রিয়ানার হাত বাড়িয়ে ধরলেন রিং পরিয়ে দেওয়ার জন্য। আদিত্য মন শক্ত করে যেই সবে রিংটি পরিয়ে দিবে, আশঙ্কিক অদিতি হামা করে চিৎকার করে কেঁদে উঠল। অদিতির চিৎকারে ঘাবড়ে গেল এক কক্ষের মানুষজন। আদিত্য বিচলিত হয়ে জিজ্ঞেস করল, অদিতি, কি হয়েছে? অদিতি কাঁদতে কাঁদতেই বলল, ভাইয়া, নন্দিনী কিডন্যাপ হয়েছে আর তুমি এঙ্গেজমেন্ট করছো। বলে আদিত্যের হাত থেকে রিংটি ফেলে দিল। অদিতির আচরণে এক কক্ষের মানুষ সকলেই বিমর্ষে তাকিয়ে রইল। অদিতির কথার মানে আদিত্যের বোধগম্য হলো না। কপাল কুঁচকিয়ে বোনের দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করতেই অদিতি আদিত্যকে দুহাতে ঝাঁকিয়ে বলল, ভাইয়া, তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? আমার ফ্রেন্ড নন্দিনী কিডন্যাপ হয়েছে। রিয়ানা হঠাৎ বলে উঠল, তোমার ফ্রেন্ড কিডন্যাপ হলে তোমার ভাইয়ের কি? তুমি এত অস্থির হচ্ছ কেন? ডিসকাস্টিং। রিয়ানা এইভাবে কথা বলেই আফসানা চৌধুরী এবং ফাল্গুনির মা আফরোজা চৌধুরী অবাক হয়ে তাকিয়ে রইল। তা শুনে অদিতি বলল, আমাদের ভাই বোনদের মধ্যে ইন্টারফেয়ার করার তুমি কে? হাউ ডেয়ার ইউ! রিয়ানা কঠিন চোখে তাকিয়ে বলল। আমি তোমার ভাইয়ের ফিয়ন্সি। রিয়ানার এমন দুঃসাহস দেখে আদিত্য শক্ত গলায় বলল, এটা আমাদের ভাই বোনের পার্সোনাল বিষয়, এর মধ্যে কথা বলার রাইট তোমার নাই। আর শোনো, তুমি ফিয়ন্সে এখনো, কিন্তু ওয়াইফ না। আর আমাদের এখনো বিয়ে হয়নি। তোমার এমন দুঃসাহস দেখানোর পরে কি হবে আর হবে না সেটাও সন্দেহ। ভাই তো ভাই, এমনিতেই তোমাকে আমার পছন্দ হয়নি, নেহাতি বাবার চাপে পড়ে এসেছি, নয়তো আসার ইচ্ছেটাই ছিল না। বোনের পক্ষ এবং তাকে সরাসরি অপছন্দের কথা বলাই রিয়ানা অপমানিত বোধ করে ক্ষিপ্ত হলো আদিত্যের উপর। অদিতি বলল, ভাইয়া, তুমি এখনো দাঁড়িয়ে থাকবে? নন্দিনীকে কারা ছেড়ে তুলে নিয়ে গেছে, কি হলো? চাও? মেয়ের কান্নাকাটি দেখে আফসানা চৌধুরী কেমন যেন ইমোশনাল হয়ে পড়লেন। আনমনি ওনার মাতৃত্ব মন কেঁদে উঠল। একজন নারী হয়ে আরেকজন নারীর দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা ওনার রয়েছে। তাছাড়া নন্দিনীকে তিনি খুব ভালোই জানেন এবং খুব আদর করেন, নিজের আরেকটি মেয়ের মতো ভেবে। মেয়েটার এমন একটা বিপদের কথা শুনতে পেয়ে তিনি হাহুতাশ করে বললেন, আদিত্য, দাঁড়িয়ে আছো কেন? যাও বাবা, মেয়েটার ভীষণ বিপদ। এঙ্গেজমেন্ট পরেও করা যাবে, আমরা কেউ তো পালিয়ে যাচ্ছি না। মেয়েটার সর্বনাশ হয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। তাছাড়া নিষ্পাপ মেয়েটার কিছু হয়ে গেলে ওর মা বাবার কি অবস্থা হবে একটাবার ভাবো। মায়ের কথায় আদিত্যের অন্তরাত্মা কেঁপে উঠল। আহসান সাহেব কিছু বলতে নিবে, তাকে অদিতি ওনাকে থামিয়ে দিয়ে বলল, আব্বু প্লিজ, এখন কোনো রকম সিন ক্রিয়েট করো না। নন্দিনীকে কারা কিডন্যাপ করেছে? আহসান সাহেব আর কিছু বলতে পারলেন না মেয়ের কথায়, বলে অদিতি ভাইয়ের হাত ধরে বাইরে নিয়ে গেল। বলল, তুমি এত নির্বিকার কেন ভাইয়া? কি ভাবছো? এখনো তো ভাবার সময় নেই। তুমি এখনো এই মেয়েটাকে বিয়ে করতে চাও ভাইয়া? এই মেয়ে বিয়ে না হতেই আমাদের মধ্যে ইন্টারফেয়ার করছে। বিয়ে হলে কি করবে না জানি। তাও ঠিক, বিয়ের নতুন পার্টির থেকে এমন আচরণ কেউই আশা করেনি। অদিতির কথায় আদিত্য বুঝতে পারল তার বোন চাইছে না এখানে সে বিয়েটা করুক। তাছাড়া আদিত্য তো জানে তার বোন নন্দিনীকে কতটা পছন্দ করে, কতটা ভালোবাসে, আর মেয়েটার জন্য কতটা পাগল। এছাড়াও এই মেয়েটার আসল রূপও বেরিয়ে এলো গর্তের মধ্যে লুকিয়ে থাকা সাপের মতো। আদিত্য তো মরে গেলেও ওই মেয়েকে বিয়ে করবে না। এখনই এই অবস্থা, এই মেয়ে এখানেই রিজেক্ট। সোনার হরিণ হাতছাড়া হয় রিয়ানা ও তার পরিবার কঠিন দৃষ্টিপাত করে দাঁত মুখ খিচালো আদিত্যের পরিবারের উপর। আদিত্য নীরবে সবটাই দেখল, তবে সে নিরুত্তর রইল। শুধু এটাই ভাবলো, বিয়ে না হতেই এই অবস্থা, বিয়ে হলে এরা কি করবে? তাদের ভাই বোনের মূল্যবান সম্পর্ককে তো একদিনেই ফাটল ধরবে। অন্যদিকে রিয়ানা মনে মনে বলল, একবার বিয়েটা হোক, তারপর তোমাদের ভাই বোনের ভালোবাসা দেখব। বিয়ের মাসেই তোমাদের মধ্যে ফাটল ধরিয়ে যদি না ছাড়ছি, তবে আমার নামও রিয়ানা খান নয়। অদিতি এবার দুহাতে ভাইকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলল, ভাইয়া,
নন্দিনীর জন্য আমার ভীষণ ভয় হচ্ছে। প্লিজ ভাইয়া, ওকে তুমি সেভ করো প্লিজ প্লিজ। আজ ওর মায়ের ইলেকশনের দিন, ওর বের হওয়াটা কত বিপজ্জনক। তাও কেন বেরোলো বোকা মেয়েটা? ওর কত শত্রু, কেন ও এটা বোঝে না? বোনকে ফ্রেন্ডের জন্য এইভাবে কান্না করতে দেখে আদিত্যের ভীষণ মায়া হলো। নিশ্চয়ই এটা ন্যাকা কান্না নয়। কতটা ভালোবাসলে একটা মেয়ে তার ফ্রেন্ডের কিডন্যাপের খবর শুনতে ভেঙে পড়ে, সবার সামনে নিজের ভাইয়ের এঙ্গেজমেন্টের রিংটা ফেলে দিতে পারে। আদিত্য হাত বাড়িয়ে বোনের চোখের পানি মুছে দিয়ে বলল, চিন্তা করে না লক্ষ্মী বোন, আমি ঠিক তোর ফ্রেন্ডকে খুঁজে নিয়ে আসবো। বলে অভয় দিল বোনকে। অন্যদিকে ভাই বোনের এত গভীর মিল মহব্বত পছন্দ হলো না রিয়ানার। এখনো দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। কথাগুলো বলেই আদিত্য চলে গেল। যাওয়ার আগে অদিতি আদিত্যকে সব বলে দিল নন্দিনীকে কোথায় নিয়ে যাচ্ছে। তার কারণ ওর বয়ফ্রেন্ডরা পেছন থেকে কিডন্যাপাতে লক্ষ্য করেছিল অদিতির নির্দেশনায়, আর তাই লোকেশনটা জানতে সমস্যা হয়নি। অতঃপর আদিত্য সে লোকেশন অনুযায়ী দ্রুত পৌঁছে গেল। কিডন্যাপাররা মূলত নাহিদা শিকদারের বিরোধী দলীয় লোকের ভাড়া করা গুন্ডা। বিরোধী দলের প্রার্থী কোনো একভাবে জানতে পেরেছে নাহিদা শিকদারের ফের মন্ত্রী হওয়ার চান্স 99%, আর তাই ক্ষোভ থেকে নন্দিনীর ক্ষতি করার জন্য অদিতির আইডি হ্যাক করে ফাল্গুনির বার্থডের কথা উল্লেখ করে টেক্সট দিয়ে সুকৌশলে নন্দিনীকে বাসা থেকে বের করে কিডন্যাপ করিয়েছে। তাছাড়া মেয়ের নিখোঁজ এবং বিভৎস অবস্থার কথা জানতে পারলে নাহিদা শিকদার নিশ্চয়ই ভেঙে পড়বেন এবং বিরোধী দলের প্রার্থীর ধারণা, আর তাই তো সকলের সামনে ভালো মানুষ সেজে সকলের অগোচরে বারবার নন্দিনীর ক্ষতি সাধন করার চেষ্টা করছে। আদিত্য নিজেই একা এলো নন্দিনীকে কিডন্যাপারদের হাত থেকে সেভ করতে। মেন লোকেশনে আসা মোটেও সহজ ছিল না। কিডন্যাপারগুলোকে হাতে নাতে ধরতে পেরে ইচ্ছে মতো উত্তম মাধ্যম দিয়ে পুলিশে ধরিয়ে দিল। এরপর নন্দিনীকে যেখানে রাখা হয়েছিল সেখানে আসতে দেখল নন্দিনীর হাত পা এবং মুখ বেঁধে মেঝেতে ফেলে রেখেছে। আদিত্য সময় বিলম্ব না করে দ্রুত নন্দিনীর বাঁধনগুলো খুলে পাজকলে তুলে হসপিটালে নিয়ে গেল। তবে সন্তুষ্ট হলো এই ভেবেছে ভাগ্যিস নন্দিনী কোনো ক্ষতি করতে পারেনি কিডন্যাপাররা। তার পূর্বে আদিত্য চলে এসেছিল হসপিটালে। অদিতি সহ ওদের বাকি বয়ফ্রেন্ডগুলো আসলো। কিছুক্ষণ পর নন্দিনীর জ্ঞান ফিরতে আদিত্য চলে গেল। আদিত্য চায় না সে ফের নন্দিনীর মুখোমুখি হোক। সে রাতের পর থেকে নন্দিনীর প্রতি তীব্র ঘৃণা এবং অভিমান জেদে পূর্ণ হয়েছে। নন্দিনীকে বাসে এবং ফোনে না পেয়ে নাহিদা শিকদার তুলকালাম শুরু করে দিলেন। নবাব সাহেব তো মেয়ের জন্য স্ত্রীকে বারবার দায়ী করছেন। বেশ কয়েকবার ঝগড়াঝাটিও করেছেন দুজনে। অতঃপর কিডন্যাপের বিষয়টি গোপনে রেখে শেষমেশ অদিতি খুব সুন্দর করে বিষয়টি সামলে নিল। নয়তো মেয়ের কিডন্যাপের জন্য কতটা তুলকালাম করে ফেলবেন নাহিদা শিকদার সেটা সকলেই জানে। মেয়েকে অক্ষত অবস্থায় পেয়ে নাহিদা শিকদার মেয়েকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করলেন। নাহিদা শিকদার আবারও উইন হয়েছে, আর সেই খুশিতে শুভেচ্ছা জানিয়েছে দেশ বিদেশের সকল আত্মীয় স্বজন সহ দলীয় এবং বিরোধী দলের লোকেরাও। অনেকে শুভেচ্ছা জানাতে সপ্তাহখানিক পর ওয়াসিফের দাদিমা, ওয়াসিফের বাবা আর তার মা জারিন খান এবং ওনাদের সাথে ওয়াসিফের খালামণি জান্নাত খান, ওয়াসিফের বোন ওজেহা আর ওয়াসিফের খালাতো বোন জাফরিন সহ আরও বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিও এসেছেন। নন্দিনী, ওয়াজিয়া এবং জাফরিন তিনজনই প্রায় সমবয়সী। সবাইকে দেখে নন্দিনী খুব খুশি হলো। সেই খুশিতে ভাটা পড়ালেন ওয়াসিফের খালামণি জান্নাত খান। উনি কেমন যেন অদ্ভুত টাইপের, সারাক্ষণই নন্দিনীর খুঁত খুঁজতে ব্যস্ত থাকেন। ওয়াসিফের সাথে নন্দিনীর বিয়েটা তিনি মানতে পারেন না। ওয়াসিফকে জাফরিনের জন্যই ওনার পছন্দ, কিন্তু এটা তিনি প্রকাশ করতে অপারগ। আজও নন্দিনীর অনেক খুঁত ধরেছেন জান্নাত খান। এইভাবে থাকে কেন, ওইভাবে চলাফেরা করে কেন, চুলগুলো এত ছোট কেন, হবু শ্বশুর শাশুড়ির সামনে সারাক্ষণ থাকছে না কেন, তাদের সেবা শুশ্রূষার খেদমত করছে না কেন, এসে হাবিজিবি এইরকম নানা ধরনের ভিত্তিহীন খুদ আর কথাবার্তা। জারিন খান অবশ্য এসব পছন্দ করে না। নন্দিনীকে ওনার সব রকমই ভালো লাগে, আর এত খুদ ধরে বোনকে একটা রামধমক দিয়ে চুপ করিয়ে রেখেছেন। তাও ভদ্র মহিলার মুখ থেমে নেই। তবুও নন্দিনীকে খোঁচা মেরে কথা বলতে আছে কেন মেয়েটা হবু শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করছে না। এ নিয়ে সকলের অগোচরে আবারও অনেকগুলো কথা শোনালেন নন্দিনীকে।
নন্দিনী ভীষণ খারাপ লাগলো। বিয়ে না হতেই কিসের সেবা শুশ্রূষা করবে যেখানে সে নিজে এক গ্লাস পানি ঢেলে খায় না। তবে নন্দিনী এসবের কোনো প্রত্যুত্তর না করে অনেকক্ষণ যাবৎ নীরবে কান্নাকাটি করলো। তাছাড়া তার মা নাহিদা শিকদার যদি একবার জানতে পারে তাহলে জান্নাত খানের অবস্থা নাজেহাল করে ছাড়বেন মেয়ের সাথে রুড বিহেভিয়ার করার জন্য। নন্দিনী ঝামেলা এড়িয়ে নিজের রাগ দমন করার জন্য বাবুলের পাইপ আর বোতল নিয়ে ছাদে উঠে গেল। বাবুল ওড়ালে তার মেজাজ নিয়ন্ত্রণে আসবে কিছুটা। আদিত্য এবারের বিয়েটাও ভেঙে দিল। কিছুতেই সে বিয়ে করবে না বলে কাট কাট গলায় জানিয়ে দিল। আজ 1 সপ্তাহের অধিক নন্দিনীকে দেখতে পায় না সে। অদিতি থেকে জানতে পারল নাহিদা শিকদার মেয়েকে ঘরবন্দি করেছেন। কারোর কথা মেয়েটার চালচলন তো উল্টাপাল্টা, না করেও উপায় নেই। আর মেয়েটাও তো পুরো ঘাড় তেরা, কোনো সিকিউরিটি ছাড়াই বাসা থেকে বের হয়। তবে আদিত্য এই কয়দিনে বুঝতে পেরেছে নন্দিনীকে সে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। এছাড়াও সে নন্দিনীকে গভীরভাবে ফিল করে, কিন্তু নন্দিনীর বয়ফ্রেন্ড থাকায় সে কিছুই ভাবতে পারে না। পাগল পাগল লাগছে তার। একতরফা ভালোবেসে বেচারা আদিত্য গুমড়ে গুমড়ে মরছে। আজ হঠাৎ রায়হান আর মেহরাবের ডাকে আদিত্য ওদের বাসে এলো বিকেলের সময়। ওরা কিছুক্ষণ কথাবার্তা বলার পর তিনজনই ছাদে উঠে এলো। ততক্ষণে প্রায় পড়ন্ত বিকেল। রায়হান আসার সময় সিগারেট নিয়ে এলো। আদিত্য আর মেহরাব সিগারেট খায় না, তবে আদিত্য এই সপ্তাহখানেক ধরে সিগারেট খেতে শিখেছে। এই পুরো সপ্তাহে অসংখ্য সিগারেট খাওয়া শেষ তার। রায়হান আর আদিত্য সিগারেট জ্বালিয়ে নিতেই মেহরাব নাক মুখ কুচকে বলল, তোরা কি আসলে ডাক্তার না অন্য কিছু? রায়হান বলল, কি হয়েছে? দুটোর একটারও তো প্রেম করে চাকা খেতে দেখিনি, তাহলে সিগারেট খাচ্ছিস কেন? আদিত্য বলল, শেখা খেলে সিগারেট খায় মানুষ? আমি এটাই মনে করি। রায়হান বলল, তোর যদি ইচ্ছে হয় খেতে পারিস, না খেলে কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না, ফিল পাওয়া যায় না। শালা ভাগ এখান থেকে, খালি জ্ঞান দেয়। মেহরাব আর কথা বাড়ল না। এরা এমনই, কিছু বলেই ইজ্জতে রফা দফা করা ছাড়ে। নাক মুখ চেপে অন্যদিকে দাঁড়ালো। হঠাৎ রায়হান দেখলো নন্দিনী ছাদে উঠেছে। আদিত্যকে ইশারা দিয়ে বলল, ওই দেখ রাজনন্দিনী। আদিত্য চট করে সেদিকে তাকাতেই রায়হান বলল, মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে আদিত্য। আদিত্য কপাল কুঁচকে ফেল। রায়হান ফের বলল, বাসা থেকে বারবার বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করছে, ভাবলাম নন্দিনীর জন্য বিয়ের প্রপোজাল পাঠাবো। আদিত্যের কেমন যেন শূন্য শূন্য লেগে উঠল। সিগারেটের লম্বা একটা টান দিয়ে বলল, তো পাঠাস না কেন? ওকে তো এমএসসি কমপ্লিট হওয়া ছাড়া বিয়েই দেবে না শাহনেওয়াজ নবাব শিকদার সাহেব। ও। আদিত্য আর কথা বাড়ল না। সিগারেটের লম্বা আরেকটা সুকটান দিয়ে সে রেলিংয়ের কাছে এসে দাঁড়ালো। এক পলক তাকালো নন্দিনীদের পুরো ভবনটিতে। নন্দিনীদের বিল্ডিংটি 21 তলায় বিশিষ্ট। নিঃসন্দেহে এটি একটি টুইন টাওয়ার, তবে নন্দিনীরা থাকে 3 তলায়। চারপাশে কাঁটাতার সংযুক্ত বিশাল এরিয়া জুড়ে বড় করে বাউন্ডারি করা বিশাল এই ভবনটি। সম্পূর্ণ এই ভবনটির মালিকানায় রয়েছেন শাহনেওয়াজ নবাব শিকদার। তবে বাড়িটির একমাত্র মেয়ের নামই উপরই রেখেছেন তিনি। এই বাড়ির নেম প্লেটে লেখা রয়েছে শাহনেওয়াজ নবাব নন্দিনী শিকদার, টুইন টাওয়ার। তাছাড়া বাড়ির বাউন্ডারি আশপাশে রয়েছে রেন্ট্রি, জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম, শিউলি, বকুল, হিজল সহ বেশ কিছু চেনা অচেনা অসংখ্য ফুলের গাছ। এছাড়াও ভবনটির পেছনে রয়েছে অসংখ্য আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা সহ নানা রকমের নাম জানা অজানা বেশ কিছু ফলের গাছ এবং দেশি বিদেশি কিছু বেজস ওষুধি গাছও। শুধু তাই নয়, বাগানের মধ্যে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিজের কাঠগোলাপ, বাগান বিলাস, রক্তকবরী, ট্রাম্পেট ভাইন, গোল্ডেন শাওয়ার, মধুমালতী, সুগন্ধি জয়িতী সহ নানা রকমের পাতাবাহার গাছও। এছাড়াও বাড়ির প্রবেশপথে দুধারে রয়েছে কৃত্রিম স্বর্গবাতি ছাড়াও রক্তজবা, রঙ্গন, পদ্মকবরী, চন্দ্রপ্রভা এবং সিজনাল ফুলের মধ্যে গন্ধরাজ জুই, অ্যারোমেটিক জুই, চামেলি, কামেলি, হাসনাহেনা, কাঠমালতী, স্থলপদ্ম, বোতলপ্রাস গাছও রয়েছে। আর সেসব গাছগুলো তাদের বাড়িসহ বাগানটির দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। তাছাড়াও বড় বড় গাছগুলোতে নানা রকমের অর্কিড এবং বড় মালি প্লান্টের পাতা জড়িয়ে আছে।
আন্দাজ করা যায় ঢাকা শহরের অনেক আগের বাড়ি হলো আভিজাত্যের শেষ নেই। শহরের স্বনামধন্য একজন মন্ত্রীর বাড়ি বলে কথা। নন্দিনীর বেলকনিতে বেশ কতগুলো কাঠগোলাপের গাছ বাইরে দিয়ে উকি দিয়ে রয়েছে। একটি শিউলি ফুলের ছোট্ট চারাসহ টবে বেশ কয়েক কালারের নয়নতারা আর সন্ধ্যা মালতীর গাছও দেখা যাচ্ছে। বেলকনির সমস্ত গিলে গোলাপি অনন্ত লতা, মধুমালতী আর নীল অপরাজিতা ফুলের লতা জড়িয়ে আছে, আর সেইখানে ফুটন্ত ফুলগুলো দেখা যাচ্ছে। বেলকনির একপাশ বেশ কতগুলো ইনডোর প্ল্যান্টও দেখা যাচ্ছে। আদিত্য সিগারেটে কয়েকটা লম্বা টান দিয়ে চোখ সরিয়ে নিল। নন্দিনীদের ছাদে বসে আড্ডা দেওয়ার জন্য কিংবা শেষ বিকেলের কমলা রোদের আলোয় অথবা গোধূলি লগ্নে বসে চা কফি পান করার জন্য পাতানো চেয়ার টেবিল সহ অন্য পাশে বেশ কতগুলো ইট সিমেন্টের পাকা করা বেঞ্চও রয়েছে। তবে নন্দিনীর মন খারাপ থাকলে সে পাতানো চেয়ার কিংবা বেঞ্চে না বসে ছাদে পানির ট্যাঙ্কের পাশের কর্নারটাই হেলান দিয়ে বসে থাকে। এই কর্নারটা নন্দিনীর ভীষণ প্রিয় এবং তার কাছে খুব আপন বলে মনে হয়। ওখানটাই বসে সে মন খারাপের বাবল ওড়ায়। কখনো কখনো বই পড়ে, কবিতার বই, উপন্যাসের বই, গান শোনে, ওয়াসিফের সাথে কথা বলে, কিংবা মাঝে মধ্যে অদিতিরা এলে সেখানটাই বসে গান গায়। অনেকক্ষণ যাবৎ আড্ডা দেয়, ওদের সাথে বাবল ওড়ায়, মাঝে মধ্যে এক একে নীরবে বসে ফুলের মালা গাঁথে ইত্যাদি। আদিত্য দেখল নন্দিনীদের ছাদে বেশ কতগুলো বাবল উঠছে। উৎকণ্ঠা হয়ে সারা ছাদের দিকে দৃষ্টি বোলাতে দেখল নন্দিনী ট্যাঙ্কির কর্নারে বসে পা ঝুলে বাবল উড়াচ্ছে। আদিত্যের সুন্দর চোখ জোড়া মুহূর্তে আটকে গেল সেথায়। ইস, কি সুন্দর একটি নয়নাভিরাম দৃশ্য। আদিত্য উদ্গ্রীব হয়ে লক্ষ্য করল নন্দিনী আজ হাঁটু অবধি একটি স্কার্ট পরেছে। উপরের অংশ সাদা আর নিচের অংশ কালো। উপরের অংশে স্টোন আর কারচুপির কাজ করা এবং স্লিপনেস, তবে গায়ে ওড়না নেই। স্কার্টের নিচের অংশ কালো হয়। নন্দিনীর ধপধপে ফর্সা হাঁটুগুলো বের হয়ে আছে। দূর থেকে দেখতে কতটা আবেদনময়ী লাগছে। হাঁটুর ক্ষতগুলো শুকিয়ে গেল, ছোপ ছোপ কালো দাগগুলো রয়ে গেছে এখনো, সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। নন্দিনীর চুলগুলো একদম ছোট, মধ্য পৃষ্ঠদেশ বরাবর। আদিত্যের দীঘল কৃষ্ণ কেশ ভালো লাগলো। নন্দিনীর মধ্য পৃষ্ঠদেশ বরাবরই পাতলা স্ট্রেট সিল্কি চুলগুলো দেখতে দারুণ লাগছে। এলোমেলো চুলগুলোতে একটি পাঞ্চ ক্লিপ লাগিয়ে রেখেছে বাচ্চাদের মতো। শেষ বিকেলের কমলা রোদ নন্দিনীর চোখে মুখে পড়াতে খুব সুন্দর আর মোহনীয় লাগছে দৃশ্যটি। মাঝে মাঝে হালকা বাতাসে মৃদু ঝাপটা এসে নন্দিনীর এলোমেলো চুলগুলোকে আরও এলোমেলো করে দিয়ে বাবলগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে দূর দূরান্তে। আর তা দেখে নন্দিনী বিরক্তবোধ করে চুলগুলো আবারও পেছনে ঠেলে দিচ্ছে। বোঝাই যাচ্ছে মেয়েটা মাত্রা অতিরিক্ত রেগে আছে। আদিত্য মনে মনে বিপি করে বলল, তা নন্দিনী ফুলের এত রাগ কিসের? নন্দিনীকে এ রূপে দেখতেই আদিত্য এক মুহূর্তের জন্য থমকে গেল। অথচ মেয়েটা যখন শাড়ি পরে তখন কতটা পরিপূর্ণ এক যুবতীর মতো লাগে, কিন্তু এখন দেখে কাজে কারবারে 20 থেকে 21 বছরের মেয়েটাকে ঠিক পুরাই একটা বাচ্চার মতো লাগছে। অসময়ে নন্দিনী ছেলে মানুষই দেখে আদিত্য এবার পুরোপুরিভাবেই নন্দিনী প্রেমে পড়ে গেল। এটা অস্বীকার করার কিছুই নেই। আদিত্যকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে রায়হান মেহরাবকে কিছু একটা ইশারা দিয়ে এগিয়ে এলো। ওরা দেখলো আদিত্য মহাবিষ্ট নয়নে নন্দিনীকে দেখছে। রায়হান আদিত্যের কাঁধে হাত রেখে বলল, মেয়েটার প্রেমে পড়ে গেছিস নাকি দোস্ত? আদিত্য তখনও ঘুরে। মেহরাব একটু জোরেই বলল, কি দোস্ত, কোথায় হারালে? আদিত্যের স্বয়ংবিদ ফিরতেই অপ্রস্তুত হলো। রায়হান বলল, বিয়ে ভাঙার তাহলে এই কাহিনী? জানি না। পছন্দ করিস নাকি নন্দিনীকে? অপছন্দের তো কিছু নেই। শি লুকস সো সুইট। যেভাবে তাকিয়ে রইলি মনে হচ্ছে ক্র্যাশ ট্র্যাশ খেয়ে প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিস আদিত্য। এই জন্যই বোধ হয় টেক টেক করে বিয়েগুলো ভেঙে দেয়। তলে তলে এত দূর, অথচ তুই একটা বারও বললি না আদিত্য। অন্তত একটা বার বলতি, আমি না হয় আন্টিকে বলে দেখতাম। তুই তো জানতি নন্দিনীকে আমার খুব পছন্দ আদিত্য, তাও তুই এই হারামির মতো কেমনে এই কাজটা করলি? বাদ দে তোর কথা। তাছাড়া মন থেকে ভালোবাসা হয়ে গেলে এখানে কার দোষ? ওকে, সমস্যা নেই আদিত্য, তুই চালিয়ে যা, আমরা হেল্প করব।
নন্দিনীকে পছন্দ করলেও ভালোবাসা হয়নি। তাছাড়া মেয়েটা আমাকে দেখলেই সারাক্ষণ ভাইয়া ভাইয়া বলে ডাকে। তখন আমার ভেতর থেকে জাগ্রত হওয়া প্রেমিক প্রেমিক ফিলিংটাই হারিয়ে যায়। সো স্যাড। ভালোই তো করেছে, নয়তো প্রেমে পড়ার আগে ছ্যাঁকা খেয়ে ডিপ্রেশনে গিয়ে ব্যাকা হয়ে যেতেই। ভাগ্যিস ভালোই হলো প্রেমে পড়িনি, নয়তো তোর কথাটাই সত্যি হয়ে যেত মেহরাব। মনতা ভেঙে রাহানের পূর্বের কথার প্রত্যুত্তরে আদিত্য বলল। লাভ নেই, শি হ্যাজ আ বয়ফ্রেন্ড। আদিত্যের কথাই ওরা দুজন চমকালো, একসঙ্গে বলে উঠল। কি বললি? সিগারেটে একটা টান দিয়ে বলল। যা শুনেছিস সেটাই। তুই কিভাবে জানিস? আদিত্য তাচ্ছিল হাসলো। সেদিন রাতেই তো দেখলো যান ওয়াসিফ শিকদার নামে ওর বয়ফ্রেন্ড কল দিচ্ছিল বারবার, অথচ মেয়েটা নিখুঁত অভিনয় আদিত্য ধরতে পারল না। রাহেন বলল। অথচ দেখ, মেয়েটাকে দেখলে বোঝাই যায় না যে ওর বয়ফ্রেন্ড আছে। কি ইনোসেন্ট ভাব নিয়ে থাকে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ঠিক বলেছিস। রাহেন সিগারেটে লম্বা একটা টান দিয়ে ধোয়া ছেড়ে বলল। শালার কি যুগ আসলো, সব মেয়েই ডাবল, একটাও সিঙ্গেল নাই। আমাদের সামনে দিয়ে পিচ্ছি পিচ্ছি গুড়া গুড়া পোলাপাইনরা সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, অথচ আমরাই টের পাই না। আমাদের ভাগ্যে বউ তো দূরে থাক, গার্লফ্রেন্ডও জোরে না। মেহরাব বলল। সব কপালের দোষ দোস্ত, মন খারাপ করিস না। রাহেন বলল। মন খারাপ করে লাভ কি হবে, মন তো ভেঙে গেল। আদিত্যের মনোযোগ নেই তাতে। বাবুল কন্যাকে মহাবিষ্ট নয়নি দেখছে। ততক্ষণে ওয়াজিয়া আর জাফরিন এলো ছাদে। নন্দিনী রেগে গেল ওদেরকে দেখে। দুজন স্টাফ ওদেরকে চলে যেতে বলল, ওরা শুনলো না। ওরা বরং ছাদে ঘুরে আশপাশ দেখতে লাগলো। হঠাৎ নন্দিনী গাছের একটা সূর্যমুখী ছিঁড়ে নিল জাফরিন। নন্দিনী রেগে গেল ফুল ছেঁড়ায়। ওরা দুজন ঘুরতে ঘুরতেই হঠাৎ চোখ পড়ল সিগারেট খাওয়া আদিত্য, রাহেন আর মেহরাবের দিকে। হঠাৎ জাফরিন নন্দিনীকে ডেকে বলল। নন্দিনী দেখো, তুমি এদিকে বাবল উড়াচ্ছ আর অন্যদিকে ছেলেগুলো সিগারেট খেয়ে এদিকে ধোঁয়া উড়াচ্ছে। ওয়াজিয়া বলল। এরা তো পরিবেশ দূষণ করছে নন্দিনী, ছেলেগুলোর বিবেকবোধ বলতে কিছুই নেই বোধ হয়। নন্দিনীর যেহেতু মাথাটা এই মুহূর্তে প্রচণ্ড গরম, তাই সে উঠে এসে কোনো দিকে না তাকিয়ে হঠাৎ চিৎকার করে বলে উঠল। সিগারেট খেয়ে ঠোঁটের পরিবেশ নষ্ট না করে এগুলো যত্ন করুন সিগারেট খোররা, কারণ ঠোঁটগুলো আপনার স্ত্রীর হক সম্পত্তি। মাথা কি ঘিলুটিলু বলতে কিছু নেই নাকি আপনাদের? বিবেকে না যাও পাবলিক, কোথা থেকে আসে এসব রামছাগলের দল? আউল ফাউল যত সব আবর্জনা, ডিসগাস্টিং। কথাগুলো বলেই নন্দিনী অপর পাশে ছেলেগুলোর রিয়াক্টের জন্য তাকাতেই আদিত্যের সাথে দৃষ্টি মিলিত হতেই নন্দিনী হতভম্ব হয়ে গেল। হতভম্ব হলো আদিত্য নিজেও। নন্দিনী কখনো এমন করে কথা বলতে পারবে আদিত্য ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। আদিত্য সহ সকলেই অবিশ্বাসের সহিত হতবিহ্বল। নন্দিনীও আশা করেনি আদিত্য সিগারেট খেতে পারে। সে অপ্রস্তুত হয়ে বিব্রত বোধ করল। রাহেনদের এমন বিস্ময়কর চাহনি দেখে ওয়াজিয়া আর জাফরিন নন্দিনীকে বাঘের তোপের মুখে রেখে দৌড়ে চলে গেল। নন্দিনী স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। আদিত্যের কি হলো কে জানে। সে হঠাৎ রাহেনদের ছাদ থেকে লাফিয়ে মেহরাবদের ছাদে উঠে ওখান থেকে নন্দিনীদের ছাদে উঠে এলো। রাহেন আর মেহরাব তো বিস্ময়ত হয়ে তাকিয়ে রইল যুগলের দিকে। আদিত্য হাত ঝেড়ে বুক টান টান করে নন্দিনীর মুখোমুখি দাঁড়ালো, গম্ভীর গলায় বলল। একটু আগে কি বললেন? নন্দিনী ভয়ত চোখে মুখে তাকালো। আদিত্য ধমকে বলে উঠল। রিপিট করুন। আদিত্য নন্দিনীর কম্পিত ঠোঁটের দিকে তাকিয়ে রইল। আসলে আপনাকে বলতে চাইনি, ভেবেছিলাম অন্য কেউ। নন্দিনীর দিকে ঝুঁকে বলল। সে যেই হোক না কেন, আপনি কেন বলবেন? সিগারেট আমার বড্ড অপছন্দের, তাই। আচ্ছা। নন্দিনী কেঁপে উঠল। আদিত্য নতুন একটা সিগারেট ধরি লম্বা করে একটা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে বলল। আপনি বাবল ওড়াচ্ছেন আর আমরা সিগারেটের ধোঁয়া উড়াচ্ছি, সেম টু সেম। নন্দিনী ভয়ার্ত গলায় বলল। বাবল ওড়ালে পরিবেশ নষ্ট হয় না, বরং সিগারেটের ধোঁয়া ওড়ালে নষ্ট হয়। আর আপনি একজন ডক্টর হয়েও পরিবেশ দূষণ করছেন, বিবেকে বাধে না আপনার? কথাটা শুনতেই আদিত্য সময় নিয়ে সিগারেটের আরেকটা লম্বা টান দিয়ে হঠাৎ নন্দিনীর মুখের উপর ধোঁয়া চালো। নন্দিনী কাশতে শুরু করলো। আদিত্য বলল। এবার আর পরিবেশ দূষণ হবে না, মানুষ দূষণ হবে বলে বাঁকা হেসে কাশতে থাকা নন্দিনীর দিকে তাকিয়ে রইল। কাশতে কাশতে নন্দিনীর মুখশ্রী সিঁদুরের মতো লাল হয়ে গেল। আদিত্য নন্দিনীর চিবুক তুলে চোখে চোখ রেখে বলল। সিগারেট খেয়ে ঠোঁট নষ্ট করলে আপনার কি?
নন্দিনী হাঁপাতে হাঁপাতে বলল, আমার কিছু না, আপনি আরো বেশি করে খান আদিত্য, আমার সমস্যা নেই। এই তো লাইনে এসেছেন, এবার বলুন আমার স্ত্রীকে নিয়ে আপনার এত চিন্তা ভাবনা কেন? দেখুন আদিত্য, আপনার স্ত্রীকে নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই, আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তাহলে তার হক আর সম্পত্তির কথা কেন বললেন? আমি কি জানতাম সিগারেটখোর মানুষটা আপনি, আর আপনি সিগারেটের ধোঁয়া উড়িয়ে পরিবেশ নষ্ট করছেন? অন্য কিছু তো বলিনি আমি। আদিত্য নন্দিনীর ফোলা ফোলা গালগুলোর দিকে তাকালো। সিক্ত করতে মন চাইলো হঠাৎ। এছাড়াও মেয়েটা হাফ স্কার্ট পরে ধপধপে ফর্সা উড়ুগুলো বের করে কাকে দেখাচ্ছে, ভীষণ রাগ উঠল তার। ওই ছাদ থেকে রেহান আর মেহেরাব ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে এদিকে। নিগ্রাত গিলে খাচ্ছে মেয়েটার সৌন্দর্য। আদিত্য চোয়াল শক্ত করে হঠাৎ নন্দিনীর হাত থেকে বাবলের বোতল আর পাইপটা নিচে ফেলে দিল। সেদিকে তাকাতেই নন্দিনীর চোখ জড়া ছলছল করে উঠল। এই বাবলের বোতলটা সেদিন তার আম্মু কিনে দিয়েছিল। আশঙ্কিক নন্দিনীর হাতগুলো মুচড়ে ধরল আদিত্য। নন্দিনী কুকড়ে উঠে বলল, আদিত্য কি করছেন? লাগছে। লাগার জন্য দিচ্ছে। ছাড়ুন, ব্যথা পাচ্ছি। এই রূপে কেন এলেন নন্দিনী ফুল? তাতে আপনার কি? আমার অনেক কিছু। আমি ব্যথা পাচ্ছি আদিত্য, হাত ছাড়ুন প্লিজ। ছাড়বো না। ছাড়ুন বলছি। পানিশমেন্ট বলে আরো জোরে মুচড়ে ধরল। নন্দিনী কুকিয়ে ওঠে, অশ্রু বিসর্জন দিতে লাগলো। আদিত্যের মায়ে হলো চালনা, তার মাথা গরম হয়ে আছে। হঠাৎ বাহাত বাড়িয়ে একটা গোলাপ ফুল ছিঁড়ে নন্দিনী পাঁচ ক্লিপটা টান মেরে খুলে চট করে গোলাপটা বাগানে গুজে দিল। নন্দিনী টের পেল না। গাল পেয়ে আরো কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই আদিত্য হাত ছেড়ে দিয়ে সাথে সাথে লাফ দিয়ে মেহেরাবদের সাথে চলে গেল। কৃষ্ণপক্ষের তিথি দশমী। গলার কণ্ঠহারের ন্যায় আকাশে আজ এক ফালি বাঁকা চাঁদ ঝুলে রয়েছে। শান্ত স্নিগ্ধ আর নির্মল চাঁদটি মনোরম দুটি ছড়াচ্ছে। আদিত্য দেশে ফেরার প্রায় 2.5 মাস পূর্ণ হয়ে গেল। কখন কিভাবে যেন টেরি পাওয়া গেল না। বর্ষা পেরিয়ে শরতের জানান দিল। পেঁজা তুলোর মন ছুলো। গাছে গাছে রাশি রাশি শিউলি ফুলের মালা দেখা গেল। টিকটিক করে ঘড়ি কাটা রাত 2:30টার ঘরে। গলায় কণ্ঠহারের নাই ওই এক ফালি বাঁকা চাঁদের সৌন্দর্য দেখতে দেখতে আদিত্য বেলকনিতে দাঁড়িয়ে গোটার সাথে সিগারেটের ধোঁয়া উড়িয়ে অষ্টমতম সিগারেটের ধোঁয়া ওড়াতে ব্যস্ত। হঠাৎই শরৎ হেমন্তের সন্ধিক্ষণে নির্জন নিশীতে বয়ে যাওয়া একরাশ হিমেল হাওয়া তার বলিষ্ঠ দেহটাই ছুঁয়ে দিতেই তার সমস্ত শরীর শিহরিত হয়ে উঠল মুহূর্তেই। তার মন আর মস্তিষ্ক সেই কখন থেকে অস্থির, বিষণ্ণ, উৎকণ্ঠিত। নন্দিনীর সাথে তখন অমন রুট বিহেভ করাই আদিত্যের কেমন যেন প্রচণ্ড গিল্টি ফিল হচ্ছে। মেয়েটার হাতগুলো তখন ক্রোধে বশবর্তী হয়ে এতটাই জোরে মুচড়ে ধরেছিল যে ম্যারম্যার করে খানিক শব্দ হয়েছিল। ব্যথায় মেয়েটা চিৎকার না করে কাঁদলেও তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। জলপ্রপাতে নাই। আদিত্য তখন পাত্তা দেয়নি ঠিকই, কিন্তু এখন তার বুকের ভেতর কেমন যেন সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। তাছাড়া তখনকার ব্যাপারটা নন্দিনী সহ সকলের কাছে ছিল অপ্রত্যাশিত। একজন ডক্টর হওয়ার দরুন রুটিন অনুযায়ী খুব সকাল সকাল ডিনার করে ঘুমানোর চেষ্টা করে আদিত্য। আজ রাতও প্রায় 11টা থেকে বেশ কয়েকবার ঘুমানোর চেষ্টা করলেও বিধি বিধাম ঘুমের দেখা মেলেনি তার দু চোখে। আদিত্য সিদ্ধান্ত নিল সেদিন রাতের মতো আজও একবার নন্দিনীকে দেখে আসবে। কে জানে কি করছে মেয়েটা। ব্যথে আবার জ্বর আসেনি তো। মেয়েটার পুরো শরীরই আবার মাখনের মতো নরম তুলতুলে, যেন ধুলেই হাওয়াই মিঠাইয়ের ন্যায় ভ্যানিশ হয়ে যায়। আদিত্যের মনে হলো মেয়েটা এখনো শরীরে বেবি লোশন ইউজ করে, নয়তো এত নরম হওয়ার তো কথা নয়। কথাগুলো ভেবে অতঃপর আদিত্য এত রাতে রিক্স নিয়ে বাঁকা চাঁদের জ্যোৎস্না গায়ে মেখে মায়াবী আলোয় নন্দিনীর বেডরুমে ঢুকে সর্বপ্রথম ডোরগুলো ভেতর থেকে লাগিয়ে দিল। সেদিনের ন্যায় লাইট না জ্বালে ল্যাভেন্ডার ফ্লেভারের সুগন্ধিময়ী একটা ক্যান্ডেল ধরালো। মোমবাতি ক্ষীণ কমলাভ দীপ্তিতে সর্বপ্রথম চোখ পড়ল হাঁটু মুড়িয়ে জুবুতুবু হয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকা নন্দিনীর উপর। আদিত্য বিচলিত হয়ে দ্রুত কাছে গেল। পায়ের তলায় অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপটা পড়ে রয়েছে অনাদরে। একটু পা নাড়াচাড়া করলে ঠাস করে নিচে পড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তখন ল্যাপটপটাও পটল তুলবে। ল্যাপটপের পাশে অদ্য খাওয়া 1 কাপ কফি। আদিত্য ল্যাপটপ গুছিয়ে কেবিনের উপর রাখলো। কফির মগ সরিয়ে নিল।
ঝুঁকে নন্দিনীর ললাটে হাত রাখতে চমকে উঠল। মেয়েটার সারা শরীর জ্বরে পড়ে যাচ্ছে, শীতে দাঁত মুখ খিচে জুবুতুবু হয়ে কাঁপছে। আদিত্যের শীতল স্পর্শে নন্দিনী নড়েচড়ে উঠল। ঘুমন্ত অবস্থায় নন্দিনী বোধহয় কিছু টের পেল, নাসিকা দিয়ে সুগন্ধি খোঁজার চেষ্টা করলো। আদিত্যের মনে হলো মেয়েটা স্বপ্ন আর বাস্তবতার মাঝে আটকে রয়েছে এবং পরিচিত কারোর সুগন্ধি খোঁজার চেষ্টা করছে, আর না হয় ল্যাভেন্ডারের মোহনীয় মাতাল করা সুবাস। হঠাৎ হাতের দিকে চোখ পড়তে দেখল মোমরঙ্গা ত্বকে কালো দাগ পড়ে রয়েছে, ফুলে রয়েছে। মোমবাতির ক্ষীণ কমলা দীপ্তিতে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আদিত্যের অস্থিরতা ক্রমশ বাড়ল, কেউ মুহূর্তে ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। নিজের উপর প্রচণ্ড ক্রোধ জন্মালো। কতটা নির্দয় হলে অহেতুক কারণে একটা নির্দোষ মেয়েকে সে এভাবে আঘাত করতে পারে। বিষয়টা সিরিয়াসলি নারী মজা করেও নেওয়া যেত। তখন এত রাগার কি ছিল? রাখবে নাই বা কেন? মেয়েটা তখন কি পড়েছিল? হাঁটু অব্দি একটা হাফ স্কার্ট, সেটা দেখতেই তো তখন মাথা খারাপ হয়ে গেছিল তার। আদিত্য সরে এলো। আসার সময় সঙ্গে করে কিছু মেডিসিন এনেছিল, সেগুলো বেডের উপর রেখে বের করতেই হঠাৎ চোখ পড়ল হাঁটুর দিকে। আদিত্যের ফের ক্রোধ জন্মালো। মেয়েটা হাঁটু অব্দি একটা ফ্রক পরে শুয়ে আছে এখন। ধবধবে ফর্সা হাঁটুগুলো তখনকার ন্যায় বের হয়ে আছে। এখন তো আরো বেশি আবেদনময়ী লাগছে। আদিত্য চোখ সরিয়ে নিল, তবুও অবদ্ধ চোখ জোড়া বারবার সেদিকে চলে যাচ্ছে। আদিত্য দাঁতে দাঁত চাপল। কে বলবে এ মেয়েটা শাড়ি পরে একটা পূর্ণবতী রমণীর মতো লাগে। বার কয়েক তপ্ত শ্বাস ফেল। নারীরা আজন্ম পুরুষকে পুড়িয়ে যায় বোধহয় এই আগুন রূপে, আর বোকা নির্বোধ পুরুষেরাও না বুঝে অসীমভাবে পুড়তে থাকে এই রূপের মোহের আগুনে। হঠাৎ আদিত্যের মন চাইল এবার হাঁটুগুলো মুচড়ে দিতে, যাতে এই ধরনের পোশাক আর জীবনে দ্বিতীয়বার না পড়ে। হঠাৎ মনে পড়ল সে তো আমেরিকা থাকাকালীন কত নারীকে আরো বাজে এবং মিনি পোশাকে দেখেছিল। এক পর্যায়ে এসব দেখাই অভ্যস্ত ছিল। তাহলে নন্দিনীর ব্যাপারে বারবার ক্রোধ জন্মায় কেন? আদিত্য জানে না এই প্রশ্নের প্রতি উত্তর। তাছাড়া মেয়েটা যা পড়ার পর তাতে তার কি? সে কেন জেসে পড়ে মেয়েটার বেডরুমে ঢুকে মেয়েটার লাইফ স্টাইল নিয়ে অকারণে ইন্টারফেয়ার করছে? আদিত্য নিজেকে ধিক্কার দিতে মন চাইল। আবার ভাবলো সে না ঢুকে যদি অন্য কেউ ঢুকতো তাহলে কি হতো। আজ মনে মনে বলল, আচ্ছা মেয়েটা কি রোজ রোজ এসব ড্রেস পরে থাকে? তাহলে মেয়েটার পা মুছে দেওয়ার সিদ্ধান্তটা তার সঠিকই ছিল। এবার আর অপরাধ বোধ জাগলো না মস্তিষ্কে। হঠাৎই মনে পড়লো মেয়েটার তো আবার বয়ফ্রেন্ড রয়েছে। বয়ফ্রেন্ড হয়তো এরকম দেখতে পছন্দ করে, কিংবা নন্দিনীকে এইভাবে দেখতে অভ্যস্ত। মেয়েটা যাই পড়ুক তাতে তার কি? মেয়েটার উপর একটু বেশি অনধিকার চর্চা হয়ে যাচ্ছে না তার? নিমিষে আদিত্যের মনটা কৃষ্ণ মেঘে ঢেকে গেল। ভাবলো মানবতার খাতিরে সে শেষবারের জন্য যেটা করতে এসেছে সেটা করে চির বিদায় নিবে, যেহেতু দোষটা তার। এরপর মেয়েটা জাহান্নামে যাক, তার কি? আর জীবনও আসবে না বলে গড প্রমিস করে নিল। পায়ের নিচে ভাঁজ করে থাকা একটা কমফোর্টার নিয়ে নন্দিনীর সমস্ত শরীর ঢেকে দিতে জ্বরের প্রকোপে হঠাৎ অস্পষ্ট স্বরে গুঙ্গিয়ে উঠল নন্দিনী। একসময় আবল তাবল বকতে লাগলো। আদিত্য কান পাতল মুখের কাছে। তার শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছালো একটি শব্দ, সিগারেট ঘোর। আদিত্য তাজ্জবনে তাকিয়ে রইল তাকে প্রলাপ বকতে থাকা নারীটির দিকে। মেয়েটা তাকে বকা দিচ্ছে, আর সে কিনা চোরের মতো সকল আত্মসম্মানকে জলাঞ্জলি দিয়ে মানবতার খাতিরে এত রাতে রিস্ক নিয়ে মেয়েটার সেবা শুশ্রূষা করতে এসেছে। আদিত্য বিক্ষুব্ধ হলো। ততক্ষণে কমফোর্টারে উষ্ণতা পেয়ে নন্দির আদরে বেড়াল ছানার মতো আরেকটু জড়সড় হয়ে চুপ হয়ে গেল। এর মধ্যে জ্বর চেক করতে দেখলো থার্মোমিটার 103 ডিগ্রি। আদিত্য অস্থির হলো। সকাল পর্যন্ত জ্বর আরও বাড়তে পারে, ততক্ষণে খারাপের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নন্দিনীর বাবা মাকে বিষয়টি ও জানাবে কিভাবে? নাহিদা শিকদার যা জল্লাদ মহিলা, ওনার চিৎকার চেঁচামেচিতে দুর্ভাগ্যবশত লোকজন জানাজানি হলে তো ওদের দুজনের উপর কলঙ্কের দাগ পড়বে। সে না হয় পুরুষ মানুষ, তার কিছু হবে না, কিন্তু নিষ্পাপ মেয়েটার উপর দিয়ে পড়বে সব কলঙ্কের অপবাদ। আদিত্য রিস্ক নিতে চাইল না। ভাবলো যা করার সেই করবে, যা হওয়ার হবে। সে নিজেই সেবা শুশ্রূষা যতটুকু পারে করবে বলে মনস্থির করল।